রাতের ভয়। কি ব্যাপার রে রাজু, আজ অঙ্কগুলো করে আনিসনি কেন? স্যার, আমার খাতা পুড়িয়ে গেছে। বাবা বলেছে পরের সপ্তাহে কারখানা থেকে টাকা পেলে কিনে দেবে। ঠিক আছে, আজকে কাজে যাওয়ার সময় আমার সঙ্গে পাড়ার মোড়ের ওই দোকানটায় যাবি, আমিই তোকে খাতা কিনে দেব। স্যার, সত্যি আপনি খুব ভালো। শুনলে উমানাথ, শঙ্কুর মনটা কত বড়। সত্যি, এই দেখুন না, কত গরিব দুস্থ বাচ্চাদের ফ্রিতে নিজের ঘরে ডেকে ক্লাস করায়, ওদের পড়াশোনা শেখায়। তোমরা এই ঘরটা ভাড়ায় দিয়ে সত্যিই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। দাদু মারা যাওয়ার পর এই ঘরটা ফাঁকাই পড়েছিল। এই ঘরে বরাবর তো দাদুই থাকতেন। দাদুর অবর্তমানে এই ঘরে যদি এরকম একটা ফ্রি ক্লাস শুরু করা হয় তাহলে দাদুর আত্মা শান্তি পাবে। এটা ভেবেই বাড়ির সবাই এক ঝটকায় রাজি হয়ে গেলাম। খুব ভালো কাজ করেছো। একটু চা খাবেন নাকি? না গো, আজ থাক, পরে একদিন খাবো। তবে চা নয়, ব্ল্যাক কফি। ঠিক আছে। ওরে বাবারে, ওই বাড়িতে ভূত আছে, আমি আর কিছুতেই ওই বাড়িতে থাকবো না। আরে কি হয়েছে শঙ্কু, এত হাঁপাচ্ছ কেন? আরে শঙ্কু, হয়েছেটা কি? কিছু তো বলো। ওই বাড়িতে ভূত আছে, আমি আর কিছুতেই ওই বাড়িতে থাকবো না। কাল রাতে আমি ওই ঘরে ভূত দেখেছি। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? এইসব ভূত টুত বলে কিছু হয় না, সবই মনের ভুল। ভূত? তুমি নিজে একজন স্কুলের টিচার হয়ে কি করে এসব অবৈজ্ঞানিক কথা বলছো? টিচারদের কি প্রাণের ভয় থাকে না নাকি? আমার প্রাণের ভয় আছে। কাল রাতে যে আমার ঘরে এসেছিল সে সোজা আমাকে হুমকি দিয়েছে। এই ঘর আমার, এই ঘরে আমার আত্মা বসবাস করে। তুই যদি এই ঘর না ছাড়িস তাহলে আমি তোর ঘাড় মোটকে মেরে ফেলবো। এরপরেও আপনি বলবেন আমি কেন ভয় পাচ্ছি? দাঁড়াও, কি বললে? সেই ভূতটা তোমায় বলেছে এই ঘর আমার? ওই ঘর তো ছিল হরনাথ প্রসাদ লাহিড়ির। তাঁর আত্মা আজ মারা যাওয়ার এতদিন পরে তোমায় ভয় দেখাবেন কেন? আজ আড্ডায় কি নিয়ে আলোচনা চলছে? মঙ্গল গ্রহ নাকি সাবমেরিন? ভূত। এই আড্ডার টপিকটা রাতে হলে কিন্তু বেশ ভালো জমতো, কি তাই না? না না সনাতন, আমরা কেউ মজা করছি না, এটা মজার বিষয় নয়। শঙ্কু একটু আগে তোমাদের বাড়ি থেকে দৌড়াতে দৌড়াতে এসে আমাদের জানায় যে কাল রাইতে নাকি ওর ঘরে ভূতের দেখা মিলছে। সেই ভূত বলছে এই ঘরটা তার, তাই শঙ্কু যেন তাড়াতাড়ি এই ঘর খালি করে দেয়। ও যদি ওই ঘরে থাকে তাহলে সেই ভূত শঙ্কুর ঘাড় মইটকে মেরে ফেলবে। বুঝতে পারছো জলটা কত দূর গড়িয়েছে? সে কি কথা শঙ্কু, এত কিছু ঘটনা ঘটে গেছে অথচ তুমি আমাদের বাড়িতে কিচ্ছু জানাওনি? না না, আসলে আমার মাথা কাজ করছিল না সনাতনদা, তাই কিছু বুঝে উঠতে না পেরে আমি দৌড়ে চায়ের দোকানে চলে এলাম। শোনো সনাতন, কাল রাতের সেই ভূত নাকি শঙ্কুকে বলেছে এই ঘর তার। মানে বুঝতে পারছো তো ভূতটা কে? ওই ঘরে তো মৃত্যুর আগে অবধি দাদু থাকতেন। দাদু মারা যাবার পরেই তো ওই ঘর আমরা ভাড়াতে দিই। দাদুর আত্মা হঠাৎ এতদিন পর তোমাকে কেন দেখা দিতে যাবেন? তোমার মনে হয় বুঝতে কিছু একটা ভুল হচ্ছে। না না সনাতনদা, আমার কিচ্ছু ভুল হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার সঙ্গে ওই ঘরে চলো। হ্যাঁ, সে তো যেতেই হবে। তুমি আমাদের বাড়ির উপর এরকম একটা কালি ছেটাবে আর আমি সেই বাড়ির ছেলে হয়ে সেটা মেনে নিতে পারবো না শঙ্কু। কি ব্যাপার, পাড়ার মোড়ে ওই জটলাটা কিসের? হ্যাঁ, আজকে বেশি লোক জমেছে। ওই দেখ, শঙ্কু দাদা জোরে জোরে হাত নেড়ে নেড়ে যেন কিছু বোঝানোর চেষ্টা করছে। কি নিয়ে এত তর্ক বিতর্ক চলছে? চল তো একবার গিয়ে শুনি। হ্যাঁ, তাই চল।
কি ব্যাপার, পাড়ায় কি ডাকাত পড়েছে নাকি? না না, ডাকাত পড়ার থেকেও ভয়ানক ঘটনা এটা। মানে কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, আমি বলছি। আজ সকালে চায়ের আড্ডায় হঠাৎ শঙ্কু হাঁপাতে হাঁপাতে এসে বলে রাতে ওর ঘরে নাকি ভূত এসেছিল। ভূত? ভূত? সে কি? ভূত বলে কিছু হয় নাকি? ভূত বলে কিচ্ছু হয় না। আরে হয়, আমি তো বলছি হয়। আমি নিজের চোখে কাল দেখেছি। আচ্ছা সনাতন দা, তুমি নিজেই বলো তো, তোমার দাদুর চোখের নিচে একটা দাগ ছিল কিনা? সনাতন কি বলবে, আমি বলছি ছিল। হরনাথ আর আমি ছোটবেলায় খেলতে খেলতে আম গাছের ডাল থেকে পড়ে গিয়েছিলাম। তখনই হরনাথের চোখের নিচের ওই জায়গাটা কেটে যায়। সেই দাগ মৃত্যুর আগে অবধি মেলায়নি। তাহলে এবার তোমরাই বলো, সেই ভূত যদি না এসে থাকে, তাহলে আমি ওই কাটা দাগটা সম্পর্কে জানলাম কি করে? আরে আমি তো কোনোদিন এর আগে সনাতনদার দাদুর ছবিও দেখিনি। শুধু একটা চোখের নিচের কাটা দাগের কথা বললেই আমি তোমার কথা কিন্তু বিশ্বাস করব না শঙ্কু। তুমি ইচ্ছে করে চাইছো আমাদের বাড়ি বদনাম করতে, যাতে ওই বাড়িতে ভবিষ্যতে অন্য কোনো ভাড়াটে না আসে, আর তোমাকেও বাড়ি ভাড়া না বাড়াতে হয়। আচ্ছা, আমার মনে হয় আমাদের সবার ওই বাড়িতে একবার যাওয়া দরকার। আর সেরকম হলে আমি ওই ঘরে সারা রাত থাকতে চাই, দেখতে চাই সত্যি কোনো ভূতের সাথে মোকাবিলা হয় কিনা। আবার ওই এক কথা, আমি বলছি তো ওই বাড়িতে কোনো ভূত টুত কিছু নেই। এটা শঙ্কুর একটা বদ প্রচেষ্টা আমাদের বাড়ির নাম খারাপ করার জন্য। কাউকে যদি ওই ঘরে থাকতেই হয়, তাহলে আমি আজ সারা রাত ওই ঘরে থাকবো, দেখি কোন ভূত আসে। ঠিক আছে, তাই হোক। শঙ্কুর ঘরের পাশেই তো এত বড় বারান্দা রয়েছে, হতেই তো পারে যে এই বারান্দা দিয়ে কাল রাতে কোনো চোর উঠেছিল, যাকে দেখে শঙ্কু তুমি ভয় পেয়েছিলে। একজন চোর আমায় খামোকা ঘর ছেড়ে দেওয়ার জন্য ভয় দেখিয়ে চুরির প্ল্যান করবে কেন? তোমাদের বাড়িতে কি সেই দিন কোনো চুরি হয়েছিল? না। যদি চোরের উদ্দেশ্য চুরি করাই থাকতো, তাহলে শঙ্কু দাদা যখন জ্ঞান হারালো তখন সে বাড়িতে ঢুকে চুরি করলো না কেন? এই ঘর থেকে তো আরামসে বাড়ির ভেতর ঢুকে যেতে পারতো। আমার মনে হয় ওর একমাত্র উদ্দেশ্য ছিল শঙ্কু দাদাকে ভয় দেখানো। ভয় দেখানো হয়ে গেছে, শঙ্কু দাদা জ্ঞান হারিয়েছে, ভূতটাও চলে গেছে। আজ রাতে এই ঘরে আমি একা থাকবো, দেখি কোন ভূত আমার সাথে দেখা করতে আসে। কি ব্যাপার, সনাতন এখনো দরজা খুলে বাইরে এলো না কেন? ও তো এত বেলা অবধি ঘুমোয় না। আমার যখন প্রথম ব্যাচ স্টার্ট হয় ভোর 6টায়, তখন আমি সনাতনদাকে দেখি ঘুম থেকে উঠে বাইরে পায়চারি করতে। আমার কিন্তু খুব ভয় করছে। আমার মনে হয় এবার পুলিশ ডাকতে হবে, পুলিশ ডেকে দরজা ভাঙতে হবে। কি ব্যাপার, এখানে পাড়ার সবাই জড়ো হয়েছে কেন? একটু শান্তিতে ঘুমোতেও পারবো না নাকি? বাবা সনাতন, তুমি ঠিক আছো তো? জেঠু, আমার কি হবে? আজ সকালে ঘুম থেকে উঠেছি, মাঝে তো কিছুই হয়নি। না বাবা, আমাদের সকলের চিন্তা হচ্ছিল। এবার চিন্তাটা শঙ্কুর হওয়া উচিত, বুঝলে? আমি এই ঘরে কাল সারা রাত থেকে এটা প্রমাণ করে দিয়েছি যে এই ঘরে কোনো ভূত টুত বলে কিছু নেই। শঙ্কু যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। ও চেয়েছিল আমাদের বাড়ির নাম বদনাম করতে, কিন্তু এই সনাতন লাহিড়ী বেঁচে থাকতে লাহিড়ী বাড়ির দিকে কেউ আঙুল তুলতে পারবে না। আমি আজই বাবা মার সঙ্গে কথা বলবো শঙ্কুর ভাড়া তুলে দেওয়ার জন্য। সনাতনদা, তুমি এখনো ওই একই কথাই বলবে? তা নয় তো কি? যদি ভূত থাকতো তাহলে তো কাল রাতে আমাকেও সে দেখা দিত। কই, তোমরা ভিতরে আসো, দেখো তো এখানে কোনো ভূতের চিহ্ন পাও কিনা। কি হলো, সবাই দেখুন কোথায় আছে ভূত। আচ্ছা, এই ফটো ফ্রেমটা খুললো কে? কাল রাতে তো এটা দেওয়ালেই টাঙানো ছিল। কোন ফটো ফ্রেমের কথা বলছিস তোজো? দেওয়ালের পাশে গণেশের ফটো ফ্রেমটা। সেটা তো আমি জানি না। মানে সনাতন, তুমি তো এই ঘরে কাল রাতে ছিলে, ফটো ফ্রেমটাকে খুললো সেটা তো তোমারই জানার কথা বাবা। না না, আমি তো গভীর ঘুম ঘুমিয়েছি, আমি এই বিষয়ে কিছু জানি না। তাহলে
সত্যি এই ঘরে ভূত এসেছিল নাকি সনাতন দা? আমার মনে হয় তাহলে সত্যি হয়তো এই ঘরে চোর এসেছিল। বারান্দা দিয়ে ঘরে ঢোকার সময় তার ধাক্কা লেগেই ফটো ফ্রেমটা খুলে পড়ে যায়। আমাদের এবার পুলিশ ডাকা উচিত। একদম না, লাহিড়ী বাড়িতে পুলিশ আসবে, তাও কিনা ভূতের উপদ্রবের জন্য? একদমই এসব হবে না। আমি এই ঘরে আরো একদিন থাকতে চাই, দেখতে চাই আজ রাতে ভূত বা চোর কারোর সাথে দেখা হয় কিনা। ঠিক আছে, তাহলে তাই হোক। তোজো, ভাত বেড়েছি, নিচে আয়। ছেলেটা আবার গেল কোথায়? এবার দেখছি কাশি মামাকে বিষয়টা জানাতেই হবে। আরে, আমরা তো তোকেই খুঁজতে যাচ্ছিলাম। ভালো হলো এখানেই দেখা হয়ে গেল। চল, খেলবি তো? না না, আমি এখন খেলতে যাব না, আমার একটা বিশেষ কাজ আছে। তোরা খেল, আমি আসি। আরে তোজো খোকা বাবু, তুমি? কাশি মামা বাড়ি আছে? সনাতন দাদা, ও সনাতন দাদা, দরজা খোলো। আরে আর কতক্ষণ ঘুমোবে? বাবা সনাতন, ও বাবা সনাতন, দরজা খোলো, ভোর হয়ে গেছে তো। নিজের বাড়িতে দুদণ্ড ঘুমাবো সেইটুকুরও উপায় নেই? পাড়ার লোকে এখন আমার ঘুমানোর সময় ঠিক করে দেবে? সব ঠিক আছে তো? আরে এ কি বাবা, তুমি এদের সাথে কি করছো? এটা কি ধরনের অসভ্যতা তোজো? আচ্ছা সনাতন দাদা, যে জিনিসটা খোঁজার জন্য তুমি ভূতের নাটকটা করেছিলে, সেই জিনিসটা কি তোমার পাওয়া হয়ে গেছে? মানে কি সব যাতা বলছিস তোজো? বাচ্চা মানুষ বাচ্চার মতো থাক। বাবা তোজো, তুই এসব কি বলছিস? সনাতন ভূতের নাটক করবে কেন? সনাতন দাদার ভূতের নাটক করার অনেক কারণ আছে। সনাতন দাদা যদি নিজের মুখে সেগুলো স্বীকার না করে, তাহলে আমাকেই বাধ্য হয়ে বলতে হবে বই কি। তোজো, তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, সনাতন দাদা যখন নিজে কোনো স্বীকারোক্তি দিচ্ছে না, তাহলে আমিই বলা শুরু করি। আসলে সনাতন দাদার দাদু মানে হরনাথ প্রসাদ লাহিড়ী মহাশয়ের এক বিশেষ রকমের হাতির দাঁতের মূর্তি ছিল। সনাতন দাদা ওই মূর্তিটার খোঁজ করছিল, মূর্তিটাকে বিক্রি করবে বলে। সনাতন, তোজো কি বলছে? তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও সনাতন। সনাতন দাদার এখন আর উত্তর দেওয়ার কিছু নেই, কারণ আমি সব সত্যিটা জেনে ফেলেছি। সনাতন দাদা নিজে কিছুই রোজগার করতো না, উল্টে তাস খেলায় হেরে অনেক টাকা ধারে ডুবে গিয়েছিল। সনাতন দাদা চেয়েছিল ওই হাতির দাঁতের মূর্তিটা উদ্ধার করে ওটা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে সব ধার শোধ দিতে। কারণ ইদানিং কালে সেই লোকগুলো সনাতন দাদাকে রীতিমতো হুমকি দিচ্ছিল, যদি সনাতন দাদা তাড়াতাড়ি সেই সব ধার শোধ না করে, তাহলে তারা লাহিড়ী বাড়িতে এসে সনাতন দাদার মা বাবার থেকে সেই ধারের টাকা ফেরত চাইবে। এই কথা শুনে সনাতন দাদা বেশ ভয় পেয়ে যায়, কারণ সনাতন দাদা জানতো লাহিড়ী বাড়িতে এসব কখনোই অ্যালাউ নয়। যদি সনাতন দাদার নামে এরকম কোনো অভিযোগ বাড়িতে আসে, তাহলে হয়তো সনাতন দাদাকে বাড়ি ছাড়া হতে হবে। তাই সনাতন দাদার হাতে মূর্তি বিক্রি করে রাতারাতি অত টাকা জোগাড় করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু সেই কাজে বাধা হয়ে দাঁড়ায় শঙ্কু দাদা। দাদুর ঘর সার্চ করার কোনো উপায় ছিল না, কারণ সেই ঘরে শঙ্কু দাদা থাকে।
আর শঙ্কু দাদার বাড়িতে রেপুটেশন এতই ভালো যে শঙ্কু দাদার ভাড়া তুলে দেওয়া এত সহজ নয়। তাই সনাতন দাদা ঠিক করে ভূত সেজে শঙ্কু দাদাকে ভয় দেখাবে, যাতে ভয় পেয়ে শঙ্কু দাদা লাহিড়ি বাড়ি ছেড়ে দেয়। সনাতন দাদার ঘরে এখন থিয়েটারের পোশাক, মুখোশ, লাইটস অনেক কিছুই আছে, যেগুলো দাদা বাজার থেকে কিনে এনেছে। দাদুর চোখের নিচে একটা কাটা দাগ ছিল, তাই সেই দাগটা বানিয়ে নিজেকে দাদুর আত্মা প্রমাণ করার প্রথম প্রচেষ্টায় সনাতন দাদা সফল হয়ে যায়। গতকাল আমি এই বাড়ির চারদিকটা খুঁজে দেখছিলাম কিছু পাই কিনা। অনেকক্ষণ খোঁজার পর আমি একটা মেকআপের দোকানের রসিদ খুঁজে পাই, আর সেই রসিদটা ছিল সনাতন দাদার নামে প্রিন্ট করা। হয়তো এই রসিদ কোনো কাজের নয় বলেই সনাতন দাদা বাড়ির পেছন দিকে ফেলে দিয়েছিল। কি ঠিক বললাম তো সনাতন দাদা? ছি 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 সনাতন, তোমাকে নিজের সন্তান বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। সনাতন দাদা জানতে পেরেছিল ওই হাতির দাঁতের মূর্তি দাদুর ঘরেই আছে। এই জন্যই এই ঘরের বারান্দার পাশের দেওয়ালটা কিছুটা ভাঙার চেষ্টা করেছিল। আমি প্রথম দিন ঘরে ঢুকে খাটের নিচে একটা শাবল দেখতে পাই। বুঝতে পারি এই শাবল দিয়ে কিছু ভাঙার কাজ হয়েছে বা হতে চলেছে। তাছাড়া ওই দিন ঘর থেকে বেরোনোর সময় আমার পায়ে ফোটে একটা বেঁকা চোরা লোহার তার। পরে ওই তারটা নিয়ে ভালো করে পরীক্ষা করে বুঝতে পারি ওই তারের প্রত্যেক এক কর অন্তর অন্তর একটা করে বাঁক বা ঢেউ খেলানোর জায়গা করা আছে। মানে ওই তারটাকে শুধু লোহার তার হিসেবে ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে একটা স্কেল হিসেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেয়েছিলাম শঙ্কুকে ভয় দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দিতে, যাতে আমি সেই ঘরে লুকোনো সেই হাতির দাঁতের মূর্তিটা দেওয়াল ভেঙে বার করতে পারি। বেশ কয়েক মাস আগে বাবার সাথে এক টেবিলে খেতে বসে কথায় কথায় আমি জানতে পারি দাদুর সেই দামি হাতির দাঁতের মূর্তিটা ঘরের মধ্যেই কোথাও লুকোনো আছে। দাদু মৃত্যুশয্যায় এই কথাটা বাবাকে বলেছিল, কিন্তু কোথায় লুকোনো আছে সেই কথাটা বলার আর সময় পাইনি। এটা শোনা মাত্রই আমি লেগে পড়ি সেই হাতির দাঁতের মূর্তির খোঁজে। দাদুর যত বই, খাতা, ডায়েরি, নোটস ছিল আমি সেই সব কিছু নিয়ে চর্চা শুরু করে দিই। প্রায় ৩-৪ মাস পাগলের মতো একটানা সেই সবগুলো পড়ার পর আমি একটা ডায়েরির পাতায় একটা ধাঁধা খুঁজে পাই। সেই ধাঁধাটা ছিল দাদুর নিজের হাতের লেখা। সিদ্ধিবিনায়ক থেকে ৩ কর দূরে শ্বেত শুভ্রা বসে আছে পদ্মের আসনে, গজদন্তে আলোকিত, রহস্যতে মোড়া, যে পাবে তার হবে প্রচুর সোনাদানা। আমি ওই ধাঁধার সমাধানে লেগে পড়ি। তারপর ধীরে ধীরে একটা একটা করে গিট খুলে যেতে থাকে। ধাঁধাটা তুমি খুব সহজেই বুঝে গিয়েছিলে, তাই না? সিদ্ধিবিনায়ক হলো গণেশের আরেক নাম। দাদুর ঘরে বরাবরই গণেশের ফটো ফ্রেমটা ছিল সিদ্ধিবিনায়ক থেকে ৩ কর দূরে। মানে বুঝতে পারি যে ওই ঘরে গণেশের যে ফটো ফ্রেমটা আছে সেই ফটো ফ্রেম থেকে ৩ কর দূরে হাতির দাঁতের তৈরি সরস্বতীর পদ্মের আসনে বসা মূর্তি আছে। কিন্তু শঙ্কু এই ঘরে ভাড়া থাকলে আমি ওই দেওয়ালে মাপ করে ভাঙতে পারতাম না। এই জন্যই ওকে ভয় দেখিয়ে ঘর ছাড়া করি। তারপর শাবলটা ঘরের মধ্যে লুকিয়ে রাখি, আর লোহার তারে এক কর মাপ করে গিট দিয়ে আমার সাথে নিয়ে ঘরে আসি। সবই ঠিক চলছিল, কিন্তু তোজোর জন্য আমার সব প্ল্যানে জল পড়ে যায়। কিন্তু সনাতন, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। আর বাবা তোজো, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আজ তুমি ছিলে বলে আমার বাড়ির এত বছরের ঐতিহ্যময় মূর্তি বিক্রি হওয়ার হাত থেকে বেঁচে গেল। ভূত বলে কিছু নেই সেটা আবার প্রমাণিত হলো। এরপর সনাতন দাদার সাথে আপনারা কি করবেন সেটা আপনাদের পারিবারিক ব্যাপার। আমার মনে হয় এর মধ্যে কোনো পাড়ার লোকেরই থাকা উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, তোজো খুবই দামি কথা বলেছে। এবার আমরা সকলে আসি। হ্যাঁ, আসি। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।